এবার বাংলাদেশ বিষয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ ভারত চলমান সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমাজ পাতায় হইচই ফেলে দিয়েছেন। বাংলাদেশের মানুষকে কি পরিমাণে বোকা বানানো হচ্ছে একটা ঘটনা দিয়ে আপনাদের বোঝায়। এই জনাব এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল। ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাচ্ছে, উত্তেজনাটা মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। বিডিআর নিয়ে এখন যে বিচার টিচার শুরু হয়েছে, এগুলো যাতে এখন আপাতত বন্ধ থাকে, এইদিকে যাতে কারণ থাকে না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা জিনিস জানিয়ে নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কি পরিমাণে বোকা বানানো হচ্ছে একটা ঘটনা দিয়ে আপনাদের বোঝায়। আপনারা নিশ্চয়ই গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের সীমান্তে বেশ কিছু ঘটনা দেখছেন, যেটা দেখে আমি নিজেও ইউটিউবে পোস্ট করেছি যে হ্যাঁ, বিডিআর এগিয়ে যাচ্ছে, আমরা খুব বীর দর্পে সেখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা আসলে মানে আমাদের জানার ভুল ছিল। আমরা যেটা দেখেছি দেখে আমরা এরকমই চাই। আসলে বিডিআর এইভাবে রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে নাটক করেনি, মানুষ কিন্তু বিডিআর এর পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের দেশপ্রেম থেকে, তাদের সাহস থেকেই দাঁড়িয়েছে, এবং আমরা এইটাই চাই। কিন্তু মূল ঘটনাটা যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এই হচ্ছে এই জনাব এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল, তার নাম হচ্ছে ইমরান ইবনে রৌফ। এই চোর সেখানে নাটক সাজিয়ে এখন নিজেকে দেশপ্রেমিক বানানোর চেষ্টা করছে। বাট আমি যেটা মনে করছি, যতটুকু আমার কাছে তথ্য, সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাচ্ছে, উত্তেজনাটা মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। বিডিআর নিয়ে এখন যে বিচার টিচার শুরু হয়েছে, এগুলো যাতে এখন আপাতত বন্ধ থাকে, এইদিকে যাতে কারণ থাকে না। এরকম চেষ্টা প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। সবার দৃষ্টি এখান থেকে সরাইতে চেষ্টা একটাই, সেটা হচ্ছে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিচার হইতে দেওয়া যাবে না। বিডিআর এর যে পরিবার আছে তাদের ভেতরে এখন একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে বলা হচ্ছে এক পক্ষ যারা যাবজ্জীবন হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদেরকে বাঁচানো, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার দরকার নেই, যারা খালাস পেয়েছে শুধু তাদেরকে ছাড়লেই হবে। নো, শেখ হাসিনা সবচাইতে ভালো বিডিআর এর সদস্য যারা, তাদেরকে ওই ঘটনার দিন মারা হয়েছে। আমরা শুধু 57 জন সেনা কর্মকর্তার নাম শুনেছি, কিন্তু এই ঘটনায় প্রায় 150 বিডিআর এর সদস্য, বিডিআর এর বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে আপনার করা হয়েছে, মারা হয়েছে, জিজ্ঞাসাবাদের নামে নিয়ে মারা হয়েছে। ওই দিন মারা হয়েছে, ওই দিনও কিন্তু বিডিআর এর প্রায় সম্ভবত 11 জন, আমার ঠিক সংখ্যাটা যদি ভুল না করি, 9 জন বা 11 জনকে মারা হয়েছে ওই দিনই। বিডিআর এর যে এই পিলখানার যে পেশ ইমাম ছিলেন, সেই পেশ ইমামকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে তাকে খুন করা হয়েছে, কারণ তিনি সব দেখেছেন। অতএব আমরা এটার বিচার চাই। শেখ হাসিনা ওর পরপর মেরেছেন, তারপরে মেরেছেন, এরপরে যারা জেলখানায় গিয়েছেন ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি মনে করি ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যারা এই ঘটনার সবকিছু জানেন কিন্তু এটার সাথে জড়িত না। অতএব আমাকে যদি আপনি কোনো ভাগ করতে বলেন, তাহলে আমি বলবো যাদের ফাঁসির আসামি হয়েছে তাদেরকে সবার আগে ছাড়তে হবে। যাদেরকে খালাস দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে, এত ভাগাভাগি নাই। এই বিচার নতুন করে করতে হবে। হাসিনার কোনো বিচার আমরা মানি না। অতএব আমি বিডিআর এর যে পরিবার আছে, বিডিআর এর এই আন্দোলনে যেসব নেতৃত্বরা আছেন, তাদের কাছে বলবো কারোর কোনো কথায় কান না দিয়ে আপনাদের সবার দাবি থাকবে, আপনাদের সবার পরিবার একই, এই সবগুলো সদস্য একটা পরিবার এখন আপনারা। সো আপনাদের পরিবারের এখানে ডেইলি স্টারের কে, প্রথম আলোর কে, আর কোন জায়গার কোন কেউ এসে কি বললো, এটা নিয়ে আপনাদের ভাগাভাগি করলে চলবে না। আমি যার কথা বলছিলাম যে ইমরান ইবনে রৌফ, তার ব্যাপারে আপনাদেরকে ছোট করে একটু নথি দিয়ে যাই, নয়তো আবার এটা মনে হবে যে আমি বোধহয় এমনিতেই বলছি। কেন বলছি সেটা আপনাদের বলি, আমার কাছে কিছু তথ্য এসে তার ব্যাপারে। এই ব্যক্তি হচ্ছে আপনার বিএমএ 29 ব্যাচের, আপনার 111 সরকারের সময় ব্যাপক তৎপরতা ছিল তার। মোসাদ্দেক হোসেন ফালু ভাইয়ের যে এনটিভির ভবনে আগুন লাগানোর ঘটনা, এই আগুন লাগানোর এই নাটকের সাথে জড়িত ছিল এই কি বলে ইমরান ইবনে রৌফ। আচ্ছা, তারপরে হচ্ছে সে কি করেছে, বিডিআর এর ঘটনার পর 27 তারিখে যেই লিফলেট গুলো বিতরণ করা হয়েছিল, এইটার এই মূল হচ্ছে সে। তারপরে সে বিডিআর এর বিভিন্ন সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করার সাথে জড়িত হচ্ছে মেজর সুমন, মেজর হাসিব, তারপরে হচ্ছে গিয়ে আপনার
সোবাইল থেকে শুরু করে যেই মেজররা ওই দিন, ক্যাপ্টেনরা ওই দিন ঘটনার দিন ছিলেন, বিডিআর এর 4 নাম্বার 3 নাম্বার বিভিন্ন গেটে তারা অপারেশন চালাতে চেয়েছিলেন, তাদেরকে নির্যাতন করেছে এই ইমরান ইবনে রউফ নিজে। এগুলো আপনারা জানবেন, আমি যা বলছি এগুলোর যে মেজরদেরকে টর্চার করা হয়েছে সেই মেজররাও আমাকে বক্তব্য দিয়েছেন, এগুলো আমি পিলখানা নিয়ে যেই অনুসন্ধান করছি সেখানে সবকিছু দেখবেন। তারপরে এই বিডিআর এর ঘটনার পরপর আর্মির বিভিন্ন অফিসারদেরকে এই যে আয়নাঘর, এই আয়নাঘরের মূল কারিগর হচ্ছে এই ইমরান ইবনে রউফ। বিভিন্ন অফিসারদেরকে গুম করা এই ব্যক্তি, বিডিআর এর বিভিন্ন পরিবারের মানুষকে হুমকি দেয়া এই ব্যক্তি। তারপরে হচ্ছে গিয়ে শাপলা চত্বরের ঘটনার সাথে সে জড়িত। তারপরে হচ্ছে গিয়ে এই যে থেকে সেন্ট্রাল জেল থেকে 2013 সালে আপনার 6 জনকে যে করা হয়েছিল, জিম্মি করা হয়েছিল, তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার সাথে জড়িত সে। তো সে মানে আর্মিতে তাকে বলা হয়, আমাকে যিনি এই আর্মির যে অফিসার আমাকে দিয়েছেন তাকে ড্রামা কুইন বলা হয়। উনি লেখাটা এইভাবে লিখেছেন যে হি ইজ এ ড্রামা কুইন, ব্রুটাল অ্যান্ড ক্যান অনলি বি কম্পেয়ার্ড টু খুনি জিয়াউল হাসান। আমাকে যে লিখেছে তার লেখাটা আমি আপনাদের বললাম। যাই হোক, এই হচ্ছে সেই ব্যক্তি। অতএব সে এখন ওই সীমান্তে যা যা করছে এটা হইতে পারে সে ভারতের সাথে এখনো কানেক্টেড, এবং ভারত তাকে দিয়ে এটা করাচ্ছে। ভারত হয়তো সেখানে একটা হামলার চেষ্টা করতে পারে, সে এটা করে একটা উত্তেজনা তৈরি করবে, ভারত হামলা করলে তারপর একটা যুদ্ধ শুরু হবে। যাই হোক, যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত, আমাদের সমস্যা নেই। ভারতের সাথে কোনো কারণ ছাড়া যুদ্ধ করতে বাংলাদেশের মানুষ রাজি আছে, কিন্তু ইমরান ইবনে রউফকে ওইখান থেকে সরাতে হবে, এবং সে যেন কোনোভাবে পালাতে না পারে। বিডিআর এর যে কমিশন হচ্ছে সেই কমিশনে তার নাম উঠে এসেছে এবং তাকে গ্রেপ্তার করা হবে খুব দ্রুত। আপনারা দেখবেন এগুলো। আমি আমার জায়গা থেকে বলি আলোচনায় যাওয়ার আগে যে বাংলাদেশে যদি একজন মানুষও এই বিচারের জন্য না থাকে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমি এই বিচারের জন্য সর্বোচ্চ দিয়ে যাব যতক্ষণ আমার নাকে নিঃশ্বাস থাকবে। অতএব এটারে করার কোনো সুযোগ নাই। আগেও বলেছি, আবারও বলছি, সামনে 1-1.5 মাস আমি এটা নিয়েই থাকবো। আমারে না মেরে ফেললে, আমাকে না মারা পর্যন্ত এখানে যা যা আছে সব বের করবো আমি। আমার হাতে যা এসছে এখন পর্যন্ত এটা গুড এনাফ। এই হত্যা মামলার জন্য আমাদের সাথে একজন অ্যাডভোকেট সাহেব আছেন, ওনাদেরকে মানে আমি যদি আমার নথিগুলো দেই, ওনাদের বিচারের জন্য জাজ সাহেবের সামনে উপস্থাপনের জন্য আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, এগুলো দিলেই চলবে। যাই হোক, আমরা নিশ্চয়ই সেগুলো দেখবো। শুরুতেই অ্যাডভোকেট পারভেজ হোসেন, আপনার কাছে যাই। আপনি এই কদিন ধরে অনেক বিডিআর এর এই পরিবারগুলোর পক্ষে অনেক পরিশ্রম করছেন, প্রচন্ড দেশপ্রেমিক একজন মানুষ আপনি। আপনার কাছে জানতে চাই যে বিডিআর এর হত্যাকাণ্ডের এই যে সৈনিকদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে, তারপরে সবশেষ যেটা করা হলো 9 তারিখের শুনানিটা নিয়ে, মানে হচ্ছেটা কি ভিতরে আসলে? ধন্যবাদ ইলিয়াস ভাই, রিয়াল ভাই আছেন, শাকিল আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। দুটো বিষয় যেন কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। একটি বিষয় হচ্ছে যে আমাদের বিডিআর এর অনেক ঐতিহাসিক ঘটনা আছে। গৌরবময় একটি ইতিহাস হচ্ছে রৌমারী ইতিহাস। এই রৌমারীতে যখন এই ঘটনা ঘটলো, যদি আমি ভুল না বলে থাকি তথ্যগতভাবে, তাহলে এই মেজর জেনারেল শাকিব তিনি ওই সময় রৌমারী অঞ্চলের শীর্ষ কর্মকর্তা ছিলেন, কমান্ডার ছিলেন। তিনি যখন আবার বিডিআর এর প্রধান হলেন, সঙ্গত কারণেই এই পরাজয়ের জ্বালা থেকে হোক অথবা অন্য কোনো কূটনৈতিক কারণে হোক, শাকিল সাহেব টার্গেট হলেন এবং সেটার প্রতিফলন আমরা ওখানে দেখলাম। আমি এই কদিনে সেনা বিধিজাত্য দেখবার চেষ্টা করেছিলাম। এই জন্য দেখবার চেষ্টা করেছি যে ওই সময় সেনা প্রধান বারবার বলছিলেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে আমরা পারমিশন চেয়েছিলাম যাতে করে আমরা দরবার হলে ঢুকতে পারি, কিন্তু সেনাবিধি 31 ইটস ভেরি ক্লিয়ার যে এই ধরনের কোনো জরুরি মুহূর্তে সেনাপ্রধান যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেখানে দুটো বিষয় আপনারা খুব লক্ষ্য করে দেখবেন। কাউকে ঢুকতে দেওয়া হলো না, আর্মিকে ঢুকতে দেওয়া হলো না, বাইরে যে বিডিআর বর্ণ যে ফোর্স ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হলো না। এটিএন বাংলা লাইভ প্রচার করবে, এটিএন বাংলা গেট থেকে লাইভ প্রচার করলো, এবং সেখানে খাবারের বিষয় বা যে বাজারের কথাটা বলা হচ্ছিল যেটা নিয়ে বিডিআররা ক্ষুব্ধ, এইসব কথা নিয়ে তারাই ঘটনা ঘটিয়েছে। এইটাকে রং চটিয়ে সুন্দর করে এই মূল ঘটনাকে অন্যদিকে প্রভাব করার একটা চেষ্টা করা হচ্ছিল। কষ্ট লাগলো তখন যখন আজকে মনে পড়লো ওই ঘটনাটি, যে ডিএডি রহিমের নেতৃত্বে হোটেল সোনারগাঁতে তাদেরকে নিয়ে রাজকীয় খাবার খাওয়ানো হচ্ছে। এই ঘটনাটা এই জন্য বললাম যে এই ঘটনার সাথে আজকের একটি এই কদিনের 5ই আগস্টের পরে বিচার ব্যবস্থার একটি কলঙ্কজনক অধ্যায়ের কথা ইলিয়াস ভাই আপনাকে বলি। 1 তারিখে আমরা যেটুকু জেনেছিলাম, দায়িত্বপ্রাপ্ত বিচারকের অবস্থানটা ছিল এই, তিনি সকল রেকর্ডপত্র দেখে সিদ্ধান্ত নিলেন যে অন্তত পক্ষে 2টা ক্যাটাগরি,
তার যেটুকু সামর্থ্য ছিল উনি সামর্থ্যের আলোকে চিন্তা করলেন যে দুইটা ক্যাটাগরির লোককে আমি এই মুহূর্তে বেল দিয়ে দিতে পারি। একটি হলো যারা হত্যা মামলায় খালাস পেলেন, তাদেরকে উনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আরেকটি হলো হত্যা মামলায় তাদেরকে যেটুকু সেন্টেন্স দেওয়া হলো, এই সেন্টেন্সটুকু অলরেডি সার্ভ আউট হয়ে গেছে, কেটে ফেলা হয়েছে। এই দুই ক্যাটাগরির সবাইকে উনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ওই বেল পিটিশন গুলো মঞ্জুর করবার সিদ্ধান্ত নিলেন। উনি যখন এই সিদ্ধান্তটা নিলেন, আমরা শুনলাম যেদিন ধার্য তারিখ ছিল উনি কোর্টে আসলেন, ওনার পেশকার বললেন স্যার আজকে 10:30 ওঠার কথা ছিল, একটু দেরি হবে। একটু পরে আমরা শুনলাম যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, উনি নাই। আমরা আজকে গোটা জাতির জানবার উদ্দেশ্যে বলছি, সেদিন তাকে বাই ফোর্স করে তাকে কোর্ট প্রিমিসিস থেকে ছুটির একটি আবেদনে স্বাক্ষর করে, সে শুধু স্বাক্ষর করে গেছে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি আর নাম বলছি না, তারা আবেদনটা মঞ্জুর করে আমাদেরকে শুনাইলো, গোটা জাতিকে জানালো কি যে তিনি অসুস্থ, তিনি চলে গেছেন, এই জন্য আজকে কোর্ট বসবে না। বলছি যে এই বিচারকে একটি প্রহসনে পরিণত করার জন্য, এই বিডিআরের মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এবং নিষ্পেষিত নিগৃহীত এই বিডিআর সদস্যরা যারা মুক্তির প্রহর করছেন, তাদের মুক্তির প্রহর, তাদের মুক্তি হবে, আজ হোক কালো হবে, এই জাতি, এই ছাত্র জনতা, এই জনগণ বেঁচে থাকবে, তাদের মুক্তি হবে। কিন্তু এই যে দীর্ঘসূত্রী তার পথ রচনা করতেছেন, এটার সাথে সে আগের ষড়যন্ত্রকে মিলিয়ে দেখবার জন্য আমি একটু বিনীত অনুরোধ করছি। সবশেষ যে বিচার প্রক্রিয়ার কথাটা আমার কাছে খুব কষ্টের সাথে বলতে হচ্ছে, সেটা হলো এই যে এটা সবাই জানে, 5ই আগস্টের পরে আলিয়া মাদ্রাসার ছেলেরা সিদ্ধান্ত নিল যে এখানে বেগম খালেদা জিয়াকে নিষ্পেষণ করা হয়েছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে নিষ্পেষণ করা হয়েছে, সম্পাদক মাহমুদুর রহমানকে নিষ্পেষণ করা হয়েছে। এই প্রিমিসিসটাকে বিডিআরের বিচারের নামে বিডিআরের নিরীহ নিরপরাধ সদস্যদেরকে, দেশপ্রেমিক সদস্যকে এখানে নিগৃহীত করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। সো আমাদের এই প্রিমিসিসটাকে কোনো অন্য কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। এর কারণে তারা আগে ভাঙচুর করলেন, ব্লক করে দিলেন এবং একটা কোর্টের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারকে ডিমলিশ করলেন। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এরা প্রজ্ঞাপন দিয়ে আবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। শুধু তা না, আমি এটা আগে আপনাকে বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে এই 3টা ভেন্যুকে নিয়ে, কখনো আলিয়া মাদ্রাসা, কখনো কেরানীগঞ্জের পুরনো আদালত, কখনো মহানগর দায়রা জজ আদালত, এভাবে ঘন্টার পর ঘন্টা, এক এক ঘন্টা আমরা এক এক খবর পাচ্ছিলাম এবং এই সবগুলো নিউজ ছিল অফিসিয়াল। সবচেয়ে দুঃখজনক হলো সকালবেলা এরা জানলেন এবং বলতে বাধা নেই যে এই আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে কে কারা কিভাবে এই প্রিমিসিসটার যেটুকু অবশিষ্ট ছিল কোর্ট পরিচালনা করা যেত সেটুকুকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। ফায়ার সার্ভিস গুলো, সবগুলো তদন্ত সংস্থা, গোয়েন্দা সংস্থা, সবাই সেখানে হাজির। সকালে তারা নাটক করলেন কি, বিজ্ঞ বিচারক সহ প্রসিকিউশন সেখানে গেলেন দেখবার জন্য যে কি অবস্থা হয়েছে। তো তাদের কাছে সর্বশেষ অবস্থাটা পরিষ্কার ছিল। এরপরও না, এই বিচারের নামে তারা সেখানে একটি নাটক করতে গেলেন, একটি নাটক মঞ্চস্থ হতে আমরা দেখলাম, গোটা জাতি দেখল। এই জন্য বললাম যে বিডিআর এর এই সদস্যরা মুক্তি পাবে, এই বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে মুক্তি দিতে হবে। কিন্তু বিচারের নামে যে প্রয়োজন, আমাদেরকে সেই 2009-এর ঘটনার সাথে এই ঘটনাগুলোর সাথে পেছনে যে ষড়যন্ত্রের চেইন অফ কনস্পিরেসি, সেটা নতুন করে স্মরণ করিয়ে দিল। সবশেষ আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে এখন 19 তারিখে একটি তারিখ ধার্য করা হয়েছে। সেই তারিখের মূল প্রতিবদ্ধ বিষয় কি, এই ধার্য তারিখে কি হবে, বেল পিটিশন গুলো ডিসপোজাল করা হবে। তারা বলছেন বেল পিটিশন গুলো ডিসপোজাল করা হবে। একইভাবে তারা সাক্ষী নিয়ে এই মামলাকে বিচারিক ভাবে, যেখানে আমরা বলেছি যে একটি তদন্ত কমিশন হওয়া, যেটা মহামান্য হাইকোর্টের রিটের মাধ্যমে হইলো, রিটের মাধ্যমে হওয়ার কারণে কি প্রমাণ হইলো যে মহামান্য হাইকোর্ট এই বিষয়টিকে পরিষ্কারভাবে নজরে নিলেন, আমলে নিলেন যে এখানে বিচারের নামে প্রহসন হয়েছে, প্রকৃতপক্ষে কোনো তদন্ত হয়নি। তদন্ত হয়নি বলেই প্রকৃত দোষীরা আইনের আওতাতে আসেনি। যারা প্রকৃত অপরাধী, যারা দোষী, যারা ষড়যন্ত্রকারী, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই জন্যই মহামান্য হাইকোর্ট আরেকটি তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন, সেই মর্মে একটি আদেশ দিলেন এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে সরকার ইচ্ছাই হোক অনিচ্ছা হোক বাধ্য হলেন একটি তদন্ত কমিশন করার জন্য। তাহলে তদন্ত কমিশন যখন হচ্ছে, তাহলে এটা তো দিবালোকের মতো পরিষ্কার, যেখানে আর কোনো পুরনো যা হয়েছে সবগুলি হচ্ছে একটি ভুল ফরমাইশি আদেশ, ভুল ফরমাইশি জাজমেন্ট, ভুল ফরমাইশি একটি বিচার এখানে হয়েছে। তাহলে এই তদন্ত কমিশন, একদিকে আপনি এই কথাটা বলবেন, একদিকে তদন্ত চলবে। আপনি স্বীকার করে নিলেন যে আগে তদন্ত হয়নি, এই জন্য এখন তদন্তের প্রয়োজনীয়তা আছে। তাহলে আগে যেহেতু সঠিকভাবে তদন্ত হয়নি, সঠিক বিচার হয়নি, তাহলে ওই বিচারের, ওই তথাকথিত বিচারের অধীনে যারা কনভিক্টেড হলেন অথবা যারা খালাস পেলেন, তারা এখনো কেন ভেতরে থাকবেন? আমরা সরকারকে এই দ্বিচারিতা থেকে বের হয়ে আসার জন্য অনুরোধ করব। জনগণের সাথে এই ডিজিটাল যুগে প্রত্যেকটা নাগরিকের চোখ কান কিন্তু খোলা। আপনি নিজে চোখ বন্ধ করেছেন বলে আপনি এটা মনে করার কোনো কারণ নাই, গোটা জাতি চোখ। এবার বাংলাদেশ বিষয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ ভারত চলমান সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমাজ পাতায় হইচই ফেলে দিয়েছেন।
হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলু পেটে বসেছিলেন। দিল্লির পররাষ্ট্র দপ্তর মাঝে মধ্যে দুই একটি শব্দ খরচ করলেও সেটা দায়সারা এবং মিডিয়ার চাপাচাপিতে। দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে একবার ঘুরে গেলেও তার সম্পর্ক উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলেনি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ইদানিং সীমান্ত ইস্যু নিয়েও চলছে রেষারেষি। এমন অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে হইচই ফেলে দিলেন। India is strategically important to us, and same is vice versa. Bangladesh is strategically important to us. বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বার্ষিক সংবাদ সম্মেলনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে ইন্ডিয়া টুডে সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের মন্তব্য জানতে চান। উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে, একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। Which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. দু দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারতের সেনাপ্রধান বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তাদের সময়ে নয়। উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্যে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় মিডিয়াও সেনাপ্রধানের এমন মন্তব্যকে ফলো করে প্রচার করছে। কেননা সেনাপ্রধানের এই মন্তব্যে অনেকটাই স্পষ্ট যে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন কিংবা অবনতির বিষয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল বলে মন্তব্য করেন উপেন্দ্র। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের 24 নভেম্বরে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। তবে দু দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন। ভারতের সেনাপ্রধান আরও জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।